গাড়ি থেকে নেমে মাত্র দাঁড়িয়েছি, কোত্থেকে একটা মেয়ে এসে বলল, এক্সকিউজ মি স্যার, আমি আপনাদেরকে রিসিভ করতে এসেছি। ওয়েলকাম স্যার। মেয়েটার কথা বলার ভঙ্গি আর স্পষ্ট উচ্চারণ শুনে আমি হা করে তাকিয়ে আছি। আমাকে রিসিভ করার জন্য মামাতো ভাই নিয়নের আসার কথা। এই মেয়েটাকে তো আমি চিনি না, তার উপর এসে স্যার স্যার বলে সম্বোধন করছে। অদ্ভুত ব্যাপার। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? মেয়েটা মিষ্টি করে হাসলো। সেই হাসি দেখেই যে কোনো ছেলের মাথা ঘুরে যাবার কথা। মাথায় হাত দিয়ে দেখি, না, আমার মাথা ঠিকই আছে, ঘুরছে না। ড্যাবাডা করে তাকিয়ে রইলাম আমি। মেয়েটা বলল, আমি রাশা আলম। আপনি আমাকে রাশা নামেই ডাকতে পারেন স্যার। আপনাকে রিসিভ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমার চক্ষু চড়কাচ। আমি কি এমন পি হয়ে গেলাম যে আমাকে রিসিভ করার জন্য এরকম সুন্দরী মেয়েকে পাঠানো হবে? তাছাড়া রাশা নামে আমার কোনো কাজের নেই। এই মেয়েটা তাহলে কে? অবাক চোখে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকেই রিসিভ করতে এসেছেন? জি স্যার, আপনাকেই। আর ইউ শিওর? আমি আপনাকে রিসিভ করার জন্য এত দূর থেকে এসেছি। আমি শিওর হব না তো আপনি হবেন স্যার? আমি কে বলুন তো? মেয়েটা হাসতে হাসতে বলল, আপনি নীলাভ স্যার না? জি, আমি নীলাভ। কিন্তু স্যার হলাম কবে? আপনি মজাও করতে পারেন। স্যার, কথা না বাড়িয়ে আসুন। সবাই অপেক্ষা করছে আপনার জন্য। কোথায় যাব? আমাদের বাসায়। বাসাটা কোথায়? আপনি ভুলে গেছেন? আমি আমতা আমতা করে বললাম, না মানে জায়গার নামটা যেন কি? বুড়িচং। আমি অবাক হলেও একটা হাফ ছাড়লাম। আমি বুড়িচংই যাব আর আমার নাম নীলাভ? তার মানে মেয়েটা আমাকেই রিসিভ করতে এসেছে। কিন্তু আমাকে স্যার বলার কারণ বুঝতে পারছি না। যাই হোক, নিশ্চয় এটা আমার মামাতো ভাই বোনদের কারসাজি। আমাকে সম্মান প্রদর্শন করে ভরকে দেয়ার প্ল্যান করেছে। ফোনেও চার্জ শেষ হয়ে গেছে, তাই নিউনকে ফোন দিতে পারছি না। আমার বন্ধু রাফি বলল, দোস্ত কি এত ভাবছিস বলতো? চল যাই। আমি এখন কনফিউজড। মেয়েটার কোথাও ভুল হচ্ছে কিনা কে জানে, কিন্তু সে আমার নাম জানার কথা নয়। ভাগ্যে যা আছে হবে। এখন যাওয়া যাক। মেয়েটার সাথে গাড়িতে উঠে পড়লাম আমরা দুই বন্ধু। রাফি নির্ঘাত সুন্দরী রাশা ম্যাডামের উপর ক্রাশ খেয়ে বসে আছে। নয়তো এভাবে হ্যাংলার মতো বারংবার তাকাতো না। আমি রাফিকে চিমটি দিয়ে বারবার হুঁশ করিয়ে দিচ্ছি। নয়তো বেচারা তাকিয়ে থাকতে থাকতে কখন যে চিৎপটাং হয়ে যাবে ঠিক নেই। রাশা বলল, স্যার, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? জি না। রাফি আগ বাড়িয়ে বলল, অসুবিধা হয়নি। আর হলেও আপনাকে দেখার পর সব ভুলে গেছি। মেয়েটা আমার দিকে তাকালো অবাক হয়। আমি মুখ কাচুমাচু করে বললাম, ফান করছে। ওর কথায় কিছু মনে করবেন না। বলেই রাফির পায়ে জোরে একটা চিমটি বসিয়ে দিলাম। রাফি চিৎকার করে উঠল। আমি বললাম, চেঁচাচ্ছিস কেন? মশা কামড়াচ্ছে তাই। রাশা ব্যস্ত হয়ে বলল, গাড়িতে মশা? ডেঙ্গু হবে তো। ড্রাইভার, আপনি স্প্রে করেননি? ড্রাইভার গাড়ি থামিয়ে স্প্রে করলো। রাফি বলল, এই মশা এরোসলে মরবে না। রাশা অবাক হয়ে বলল, তাহলে? কয়েলের ব্যবস্থা করব। এই মশা কয়েলেও মরবে না? হেমা, বলেন কি? তাহলে ব্যাটের ব্যবস্থা করব। ব্যাট হলে গায়ে জোরে একটা মেরে মাথা ফাটিয়ে দিতাম। রাশা শব্দ করে হেসে উঠল। হাসুক মহারানী, জোকস না বুঝলে তো হাসবেই। যদি বুঝতো রাফি কোন মশার কথা বলেছে তাহলে হাসি উধাও হয়ে মুখে ফুলচন্দন পড়ত। রাশা বলল, বাবা কতদিন ধরে আপনাদের কথা বলছিল। মা তো কাল থেকেই খাবার দাবার বানিয়ে বসে আছে। স্যার, বাবা আপনাকে অনেক ভালোবাসেন। আমি ভেবাচাকা খেয়ে গেলাম। কাম সেরেছে তো? কার বাবা? কে বাবা? আমাকে ভালোবাসার মতো ছেলে তো আমি নই। আমি নিতান্তই ভেবাগঙ্গারাম টাইপের একটা বাউন্ডুলে ছেলে। বাপের হোটেলে খাই আর ঘুরে বেড়াই। আমাকে কেন ভালোবাসবে? তাও আবার এরকম সুন্দরীর বাবা। রাফি আমার দিকে তাকিয়ে বলল, তোর কপাল খুলেছে। কে রে দোস্ত? জামাই আদর কেন করছে তোকে?
আই ডোন্ট নো এনিথিং। ঢপ মারছিস? আগে তো আমাকে কিছুই বলিসনি। আমি মনে মনে হাসলাম। আমি নিজেও জানি না এই মেয়েকে। হতে পারে আমার মামা মামির আত্মীয়। আমি বেড়াতে এসেছি আমার মামা বাড়িতে। এখানে কোনো অচেনা সুন্দরী মেয়ে রিসিভ করে এলে আমার জানার কথা নয় তার বাবাকে। রাশা একটা দোকানের সামনে গাড়ি স্লো করতে বলে আমার দিকে তাকালো। বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, কিছু খাবেন স্যার? না, আমি কিছু খেতে চাচ্ছি না। রাশা রাফির দিকে তাকিয়ে বলল, স্যার আপনি কিছু খাবেন? রাফি হ্যাংলার মতো বলল, জি খাবো। কি খাবেন স্যার? যা খাওয়াবেন। বলুন না কি খাবেন। বলুন না কি খাওয়াবেন। স্যার আমার কাছে খাওয়ানোর মতো কিছু নেই। আমি দোকান থেকে এনে দিচ্ছি, বলুন। আসলেই কি কিছু নেই? রাফির ফাজলামের ধরন দেখে আমি গায়ে জোরে ওর পায়ের উপর পাড়া দিলাম। রাফি আবারও চেঁচিয়ে উঠল। রাশা জিজ্ঞেস করলো, কি সমস্যা স্যার? আবারও মশা কামড়াচ্ছে। আমি রাশাকে বললাম, আমরা কিছু খাবো না। আপনি প্লিজ তাড়াতাড়ি বাসায় নিয়ে চলুন। কিছু খান না স্যার? আমি বিরক্ত হয়ে রাফিকে বললাম, তুই কিছু খেলে খেয়ে নে। রাফি টপ করে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে খেতে চলে গেল। রাশাও গেছে ওর সাথে। রাফি দোকানে গিয়ে কিছু কেনার বদলে রাশার গায়ে ঢলে ঢলে পড়ছিল। আমি জানালা দিয়ে তাকিয়ে আছি। উফ, ছেলেটাও যা ফাজিল। এই বন্ধুকে নিয়ে কোথাও গেলেও বিপদ, আবার না নিয়েও থাকতে পারি না। হাজার হলেও ছোটবেলা থেকেই আমার প্রাণের বন্ধু। ওরা ফিরে আসার পর গাড়ি স্টার্ট দেয়া হলো। দ্রুত গাড়ি টেনে কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি অবাক হয়ে তাকালাম বাড়িটার দিকে। গত 10 বছর নানা বাড়িতে আসিনি। নতুন বাড়ি করেছে সেটাও দেখিনি। কাজেই বাড়ির তফাৎ বোঝার সাধ্য আমার হলো না। অবাক হলাম তখন যখন দেখলাম একজন অচেনা লোক নীলাভ স্যার বলে এগিয়ে এলেন। কাহিনী দেখেই বুঝতে পারলাম কুছ তো গড়বড় হ্যায়। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। মেয়েটা ভুলবশত অন্য কাউকে তুলে নিয়ে এসেছে, আমাকেই তুলে নিয়ে এসেছে। এবার আবার মামাবাড়ির রাস্তা ধরতে হবে। তার আগে ওনাদের ভুলটা ভাঙিয়ে দিতে হবে। কথা বলতে যাব এমন সময় হঠাৎ দক্ষিণে হাওয়া শিরশির করে গায়ে এসে লাগলো। আচমকা হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। সামনে তাকিয়ে দেখি নীল শাড়িতে এক অপ্সরী বারান্দায় এসে দাঁড়িয়েছে। আমার নাম নীলাভ হওয়ার অজুহাতে এত বছর ধরে সে নীলাকে খুঁজে বেরিয়েছি, সে এখন আমার সম্মুখে। এই একটা মেয়ের জন্য বহুদূর থেকে নীলপদ্ম তুলে এনে তার হাতে তুলে দেয়া যায়। আমি মুগ্ধ। রাফি আমাকে ধাক্কা দিয়ে বলল, দোস্ত। আমি সম্বিত ফিরে পেলাম। তারপরও বারবার তাকাচ্ছিলাম সেই নীলাঞ্জনার দিকে। নীলাঞ্জনা আনমনে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আমি ওনাদের ভুল ভাঙাতে ভুলে গেলাম। ভুলটুল যা হবার হয়েছে, আমার নীলাঞ্জনার দেখা তো পেলাম। আগে ওর সাথে কথা বলতে হবে। বাড়িটা জারি হোক, আগে তো বাড়িতে প্রবেশ করি। লোকটি আমার সাথে হ্যান্ডশেক করে আমাকে ভেতরে নিয়ে এলেন। এসি রুমে বসে শীতল হওয়ার চেয়ে মেয়েটাকে আরেক পলক দেখাটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হচ্ছে। সেই নীলাঞ্জনাকে দেখার জন্য অস্থির হয়ে উঠলাম আমি। নীলপরীকে আরেকবার দেখার জন্য বেকুল হয়ে আছি। রাশার মা ঠান্ডা শরবত নিয়ে এসে সামনে রাখলেন। রাফি তখন থেকেই রাশা ও রাশার বাবার সাথে গল্প করে চলেছে। ইতিমধ্যেই বেশ ভাব জমিয়ে ফেলেছে। আমি শুধু চাতক পাখির মতো চেয়ে আছি। মাঝে মাঝে আমার চোখ দুটো নীলাঞ্জনার বারান্দা খুঁজছে। রাশা নিজেই জিজ্ঞেস করলো, স্যার কিছু খুঁজছেন? হ্যাঁ। কি খুঁজছেন স্যার? বলুন, আমি এনে দেই। এনে দিলে তো ভালোই হয়। কি জিনিস সেটা? আমার হুঁশ ফিরে এর। কি সব উল্টা পাল্টা বলে যাচ্ছিলাম কে জানে। আমি তড়িঘড়ি করে বললাম, না না, খুঁজছি না কিছু। এখনই যে বললেন কিছু খুঁজছেন। আমি কিছু ভেবে না পেয়ে বললাম, ওয়াশরুম খুঁজছিলাম। ফ্রেশ হতে হবে তো। ও আচ্ছা, এতে লজ্জা পাবার কিছু নেই স্যার। আসুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। রাফি উঠে বলল, আমিও যাব। রাশা হেসে রাফির দিকে তাকালো। মুচকি হাসির সাথে বলল, আসুন না।
রাশার কথায় একটা আলগা টান আছে, টেনে টেনে ভাব নিয়ে কথা বলে। রাশার মেকআপ আর চেহারাতেও একটা ভাব মেশানো রয়েছে। সাজগোজ খুব পছন্দ করে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। জামা কাপড় ও নেহাত কম ছোট নয়। অন্যদিকে সেই নীলপরীর মাঝে কোনো আলগা ঢং ভাব কিচ্ছু নেই। চেহারায় কোনো আলগা সজ্জা নেই, জামা কাপড়ের তো কথাই নেই। একেবারে নির্ভী নীলাঞ্জনা। আমাকে গম্ভীর হয়ে ভাবতে দেখে রাশা বলল, স্যার এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম। রাশা কৌতূহলী হয়ে তাকালো। আমি মুচকি হেসে বললাম, প্রবলেমটা হচ্ছে আমাকে স্যার স্যার বলা বন্ধ করুন। শুনতে খারাপ লাগছে আমার। ওকে স্যার। আবার হেসে উঠল রাশা। এমন সময় হঠাৎ আমার নীলপ্রি এসে সামনে দাঁড়ালো। আমি কিছুক্ষণের জন্য খেয়ে হারিয়ে গেলাম। দূর হতে ছোট্ট গোলাপের কলি মনে হয়েছিল, এখন দেখে একেবারে ফুটন্ত গোলাপ মনে হচ্ছে। একটা মেয়ে এত স্নিগ্ধ কিভাবে হয়, কিভাবে হতে পারে? রাশা মেয়েটাকে বলল, আপু উনি হচ্ছেন নীলাভ স্যার। আব্বু এই কয়েকদিন যার কথা বলেছিল, পরিচয় করিয়ে দেবার সুবাদে কথা হবে এই ভেবে আমার আনন্দ হচ্ছিল। আমি মুগ্ধ হয়ে নীলপরীর দিকে তাকালাম, কিন্তু তার মাঝে কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। চোখ দুটো একবার পলক ফেলে বলল, ও আচ্ছা। এমনকি আমার দিকে চেয়ে একবার হাসলো না। আমি তো পুরোপুরি অবাক। রাশা বলল, স্যারকে হাই বলো। নীলপ্রি জোর করে হাসার চেষ্টা করে আমার দিকে তাকালো। সেই চোখের পানে তাকিয়ে জগতের সমস্ত কিছু ভুলে যাব আমি। এত মায়াবী চোখ, ঘন ঘন চোখের পাপড়ি, কি অপূর্ব সুন্দর। নীলপ্রি হেঁটে পাশের একটা রুমে চলে গেল। আমি ওর দরজার দিকে বারবার তাকাতে তাকাতে ওয়াশরুমে যাচ্ছিলাম। রাশা আমাকে ওয়াশরুমের সামনে নিয়ে এসে দেখিয়ে দিয়ে চলে গেল। রাফি রাশার পিছু পিছু কথা বলতে বলতে গেল। আমি এটুকু নিশ্চিত যে রাফি মেয়েটার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। তার মানে কয়েক মিনিট তো লাগবেই। আমি তাড়াতাড়ি নীলপরীর রুম লক্ষ্য করে চলে এলাম। রুমের দরজায় পর্দা টানানো। দরজার সামনে থেকে বললাম, এক্সকিউজ মি। খুব দ্রুত নীলপ্রি এসে পর্দা সরিয়ে বলল, বলুন। না মানে ওয়াশরুম কোন দিকে? আপনি তো ওয়াশরুম থেকেই এলেন তাই না? আমি ধরা পড়া চোরের মতো মুখ কাচুমাচু করে আমতা আমতা করতে লাগলাম। মেয়েটা বলল, আর কিছু বলবেন? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সব গুলিয়ে ফেলছি। মানে? আপনার নামটা জানতে পারি? রাহা। রাহা। আপনার মতোই আপনার নামটা অনেক মিষ্টি। না, আমার নামের মতোই আমি অনেক রুড আর রাগী। রাগী? একদমই মনে হয় না, কিন্তু আপনাকে দেখে মনে হয়। কি মনে হয়? এই কথা বলার ধান্দা খুঁজছেন? আমি আরেকবার ধরা পড়ে লজ্জায় মাথা নামিয়ে ফেললাম। হাসবো না কাঁদবো? আমার যে কি করা উচিত নিজেও বুঝতে পারছি না। মেয়েটা যেমন সুন্দর ঠিক তেমনই ট্যালেন্ট। কিভাবে যে চোখ মুখ দেখেই বুঝে ফেললো। রাহা বলল, কিন্তু এভাবে আমার বোন রাশাকে বাগে আনতে পারবেন, আমাকে নয়। কিছু বলার না থাকলে চলে যেতে পারেন। আর যে কয়দিন থাকবেন দয়া করে আমার রুমে আসবেন না। যদিও এই বাড়ির অতিথি আমি নই, আমি এসেছি আমার মামা বাড়িতে। তারপরও রাহার কথা শুনে আমার এগোতে লাগলো। মেজাজ গরম হওয়ার মতো কথা। মেয়েটার ভাব আছে বলতে হবে। অবশ্য সুন্দরী মেয়েদের একটু আদ্রু ভাব থাকা দরকার। একেবারে রাশার মতো ঢলে পড়া স্বভাবের হলে তো আমি নীলাভতাকে প্রথম দেখেই ক্রাশ খেতাম না। চেহারাতেও ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। রাহা বলল, এক্সকিউজ মি। আমি মুচকি হাসার চেষ্টা করে বললাম, ওকে, আসছি তাহলে। আমার মুখ আর আপনাকে দেখতে হবে না। দেখতে হবে না? আর ইউ শিওর? আপনি নাকি এক সপ্তাহের মতো আমাদের বাসায় থাকবেন? এভাবে বলার পর অন্তত সেই বাসায় থাকার অভিরুচি আমার হবে না। রাহা হা করে আমার দিকে তাকিয়ে রইল। আমি হনহন করে হেঁটে বসার ঘরে চলে এলাম। জায়গা মত খুব বসিয়েছি। রাহা ম্যাডাম এখন চিন্তায় পড়ে গেছেন। উনি আর আমাকে এই বাড়িতে দেখবেন না। ভাববেন আমি তার উপর রাগ করেই চলে গেছি। সত্যি বলতে আমি তো এই বাড়ির গেস্ট নই। আমি আমার মামা বাড়িতেই যাব।
সোজা এসে সোফায় বসলাম। রাফি ও রাশাকে এখনো দেখা যাচ্ছে না। আমি রাশার বাবাকে বললাম, আমার কোথায় একটা খটকা লাগছে। আপনার বাসায় আমার আসার কথা তো। লোকটি কৌতূহলী হয়ে আমার দিকে তাকালো। জি, আমার বাসাতেই তো আসার কথা। কেন বলুন তো, কিসের খটকা লাগছে? আমি সত্যিটা লুকিয়ে রেখে ভাব ধরে বললাম, আপনার একটা ছোট্ট মেয়ে আছে না? না তো, আমার তো এই দুটোই মেয়ে, রাহা আর রাশা। আপনার পুচকে মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। আমার মেয়ে কোথায় পেলেন স্যার? আমি মনে মনে হেসে মুখে বললাম, আপনার ছেলের নাম তো রাহুল। সে কোথায়? আমার কোনো ছেলে নেই স্যার। কি বলেন? আপনি তো আমার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছেন। লোকটি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কিসের সন্দেহ স্যার? আপনি আদৌ মিস্টার পারভেজ কিনা? ওনার কপালের ভাঁজ আরো তীব্র হলো। অবাক হয়ে বললেন, পারভেজ কেন হব? আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছেন হয়তো। আমার নাম মুছবা। মুছবা আলম। আমি অবাক হওয়ার ভান করে বললাম, মুছবা আলম? আমার তো মনে হচ্ছে আপনারই কোথাও ভুল হচ্ছে। আমার তো মিস্টার পারভেজের বাসায় যাওয়ার কথা। আমার কোথায় ভুল হবে? আমি তো আপনাকে ফোনে বলেছিলাম আমার মেয়ের আশাকে পাঠাবো রিসিভ করার জন্য। সিরিয়াসলি? আমাকে তো পারভেজ সাহেব এভাবে বলেননি। এজন্যই প্রথমে আশাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমাকে রিসিভ করার জন্য একজন ছেলের আসার কথা। মুছবা আলমের চেহারায় চিন্তার রেখা ফুটে উঠেছে। আমার কি যে মজা লাগছে। জায়গামত প্যাচ লেগে গেছে। যেহেতু রাশা সরাসরি আমাকেই জিজ্ঞেস করেছে আর আমিও জানতাম না আমাকে রিসিভ করার জন্য রাশার আসার কথা, তাই অবুঝের মতো চলে এসেছি। এখন কিছু একটা বলে তো এখান থেকে বিদায় হতে হবে। মুছবা আলম অবাক হয়ে হা করে তাকিয়ে আছেন। আরেকটু হা করে থাকলে মুখে মশা ঢুকে ডেঙ্গি ফিভার হয়ে যাবে। বললাম, হা বন্ধ করুন। মশা পেটে গেলে সেখানে ঘর বানিয়ে চাষাবাদ করবে। মশার সংখ্যা বাড়তে দেয়া যাবে না। মুছবা আলম হা বন্ধ করে তাকিয়ে রইলেন। আমি বললাম, আমি মুছবা আলম নামে কাউকে চিনিও না। আপনার নাম নীলাভ খান্না? আমার নাম নীলাভ কিন্তু খান্না। আমি নীলাভ ইয়াসির নীল। মুছবা আলমের চোখ বড় বড় হয়ে গেল। উনি হা করে বললেন, তাহলে ভুল করে আমার মেয়েটা আপনাকে নিয়ে এসেছে। এতক্ষণে সত্যিকার ঘটনা বেরিয়ে এলো। আমারও বুড়িচং আসার কথা। রাশা ম্যাডাম এসে আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি নীলাভ স্যার? আমি আপনাকে রিসিভ করতে এসেছি। আমি ভাবলাম সত্যি হয়তো আমাকে রিসিভ করতে এসেছে। আমি তো এত কিছু ভাবিওনি। মুছবা আলম হাত বাড়িয়ে দিয়ে বললেন, ছয় ভাই, ভুল হয়ে গেছে। ইটস ওকে। আমাকে ভাই বললে আপনার পাপ হবে কেন? আমি হেসে বললাম, যাই হোক, আমি তাহলে আসি, আমার জরুরি মিটিং আছে। জি আচ্ছা, আমাকেও যেতে হবে আসল নীলাভ স্যারকে আনতে। আমি কিন্তু নকল নই। মুছবা আলম হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, আপনি অনেক মজার লোক মশাই। আপনাকে আমার ভালো লেগেছে। জামাই করবেন নাকি? হা হা হা। আপনি এত মজার। ভুল করে হলেও পরিচয় হয়ে ভালোই হলো। যোগাযোগ থাকুক। আবার আসবেন কিন্তু। অবশ্যই। আমাকে তো আসতেই হবে, বিড়বিড় করে বললাম। মুছবা সাহেব বললেন, কিছু বললেন? না কিছু না। আজ আসি তাহলে। মুছবা সাহেবের থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম। নির্ভি এতক্ষণ নিশ্চয় আমাকে মিস করছে। আর ভাববে আমি সত্যিই ওর কথায় চলে গেছি। তাদের নীলাভ আসার পর আবার আমাকে বেশি বেশি মিস করবে। হা হা হা। মামাবাড়িতে আসার পথেই নিয়নের সাথে দেখা হয়ে গেল। রাফি বারবার রাশার কথা বলছিল। আর আক্ষেপ করছিল রাশার ফোন নাম্বারটা নিতে পারলো না বলে। আমি শুধু ওর কাণ্ড দেখছি আর হাসছি। নিয়নকে ব্যাপারটা খুলে বলা মাত্র তিনজনে মিলে হাসির রোল পড়ে গেল। এত হাসাহাসির মধ্যেও নির্ভীর রাহার কথা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারলাম না। সারাক্ষণ রাহাকেই মনে পড়ে যাচ্ছে। আমি আবার যাব ওই বাড়িতে।
রাহা টানে আমাকে যেতেই হবে। নিয়ন আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, এত উদাস কেন? মন বুঝি সেই রাশা ম্যাডামকে দিয়ে এসেছিস? আমি হেসে বললাম, মন দিয়ে এসেছি, কিন্তু রাশা ম্যাডামকে নয়, রাহা ম্যাডামকে। রাফি অবাক হয়ে জিজ্ঞেস করলো, দোস্ত তুই সিরিয়াস? সত্যি সত্যি তুই রাশার বড় বোনের প্রেমে পড়েছিস? আমি তো প্রেমে পড়িনি রে, প্রেমই আমার উপর পড়েছে। সিরিয়াসলি দোস্ত? হ্যাঁ সিরিয়াস। তাহলে তো আমাদেরকে আবার যেতে হবে। ওই মেয়ের সাথে যোগাযোগ করবি কিভাবে? আমি হাসতে হাসতে বললাম, বাড়ি তো বেশি দূরে না, আমি আবার যাব। ওই মেয়েকেই আমার চাই। ওই নির্ভরীর পায়ে এনে দিব 101টা নির্বদ্ধ। রাফি অবাক হয়ে বলল, তুই সত্যিই গেলি? অবশ্য এই সুযোগে আমারও ওই রাশার সাথে দেখা হয়ে যাবে। দুই বন্ধু দুই বোনকে লাইন মারবো। কি বলিস? শেষ পর্যন্ত ওই মেয়েটার? আমি না রে, আমি শিওর রাশায় আমার উপরে ক্রাশর। সত্যি? আমি আনন্দে লাফিয়ে উঠলাম। আমার আনন্দ দেখে রাফি বলল, এভাবে লাফাচ্ছিস কেন? যেন ও তোকে পছন্দ করেছে। লাফানোর কারণ আছে বন্ধু। তুই যদি রাশাকে বাগে আনতে পারিস তাহলে রাশার হাত ধরে ওর বোনকে আমি পটিয়ে ফেলবো। রাফি ব্যঙ্গ করে বলল, একটা মেয়েকে পটাতে কি লাগে? আমাকে দেখে শেখ বুঝলি? দেখলি না কত দ্রুত মেয়েটাকে পটিয়ে ফেললাম? আমি হেসে বললাম, নির্প্রী নীলাঞ্জনা এত সহজ না মামা। আমি যাকে পছন্দ করেছি সে এত সহজে কারো প্রেমে পড়ার মতো না। কঠিন পাথরের মতো মেয়ে। আমরা সবাই মিলে পাথরে ফুল ফোটাবো ভাবিস না। তবে আজকে দারুণ মজার একটা ঘটনা ঘটলো, কি বলিস? মেয়েটা বারবার আমাদেরকে স্যার স্যার বলে ডাকছিল। হা হা হা। তিনজনে মিলে আরেক তরফা হেসে নিলাম। হাসতে হাসতে পৌঁছে গেলাম মামা বাড়িতে। মামা মামি সবাই ছুটে এলেন আমাদেরকে দেখে। নানুর বয়স হলেও এখনো এই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে। বাড়িতে অনেক মানুষজন, যদিও সবাই শহরমুখী হয়েছে তারপরও বাড়িতে আমেজ কমেনি। বড় মামি লেবুর শরবত করে এনেছেন। শরবত খেয়ে আমি তৃপ্তির সাথে বললাম, মামিকা শরবত কা জবাব নেই। আমার কথা শুনে সবাই হো হো করে হাসতে আরম্ভ করলো। মেজো মামি বললেন, বড় হলেও নীলাভ আগের মতোই দুষ্টু আছে। আমি সাথে সাথেই বললাম, আগের মতো কি মামি? আমি আগের চেয়ে আরো বেশি দুষ্টু হয়েছি। সবাই আবার হেসে উঠল। হাসি আনন্দে এত বছর পর আমাকে বরণ করে নিল। মামাতো বোনদের কাউকে এখনো দেখতে পেলাম না। শুনলাম কেউ স্কুলে গেছে আর কেউ কলেজে। আমি গোসল সেরে মামা মামিদের সাথে খাবার খেতে বসলাম। খেয়ে উঠেই দিলাম একটা ঘুম। ঘুম ভাঙলো এক কাজিনের শয়তানির চোটে। মামাতো বোন রায়না হুট করে এসে আমার কানে সুরসুরি দিচ্ছিল। তেলাপোকা ভেবে ভয়ে লাফিয়ে উঠেছি ঘুম থেকে। উঠে দেখি রায়না অনেক বড় হয়ে গেছে। ওর সাথে আড্ডা দিলাম কিছুক্ষণ। তারপর রেডি হয়ে বাইরে বের হলাম। ইতিমধ্যেই বিকেল হয়ে এসেছে। রাফি কোথায় আছে খোঁজার চেষ্টাও করলাম না। একাই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। হাঁটতে হাঁটতে চলে এলাম নির্ভরীর বাসার সামনে। মামাবাড়ি থেকে বেশি দূরে নয়। স্থানীয় এক লোককে মুজতবা আলমের ব্যাপারে জিজ্ঞেস করে কিছু তথ্য নিলাম। লোক হিসেবে অনেক ভালো, কিন্তু পাগলাটে। বড় মেয়েটার প্রশংসায় সবাই পঞ্চমুখ। নিজের প্রেয়সীর প্রশংসা শুনতে ভালোই লাগছিল, আবার এটাও মনে হচ্ছিল যে বাইরের লোকজন কেন আমার বউয়ের প্রশংসা করবে। আমার বউয়ের প্রশংসা শুধু আমি করব হু। বাড়ির সামনে উকিঝুঁকি মারলাম কিছুক্ষণ। হঠাৎ সুন্দরী রাহার মুখ ভেসে উঠল বারান্দায়। আমাকে দেখে বিদ্যুৎ শক খাওয়ার মতো চমকে উঠল। আমি সাথে সাথেই লুকিয়ে পড়লাম গাছের আড়ালে। আড়াল থেকে দেখলাম রাহা আমাকে খুঁজছে। ভাবছে হয়তো মনের ভুল। রাহা অন্যদিকে ঘুরলে আবারও আড়াল থেকে ঘুরে সামনে এসে দাঁড়ালাম। রাহা অবাক হয়ে তাকালো। দুইবার চোখ ঘষাও দিল। সেই সুযোগে আমি কেটে পড়লাম। আমি জানি রাহা এখন আমাকে শুধু মিস না, মিসের থেকেও বেশি কিছু থাকলে সেটাই করবে। আর মনে মনে ভাববে আমার প্রেমে পড়েছে কিনা। হা হা হা। আজকের মতো আর জ্বালালাম না। তাড়াতাড়ি মামা বাড়িতে চলে এলাম। সবার সাথে আড্ডা দিতে দিতে রাত অনেক হয়ে গেল।
ডিনার শেষ করে গেলাম ঘুমাতে। শুয়ে শুয়ে ফোন টিপছি এমন সময় দেখি একটা মেয়ের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট। আইডি নাম ও ছবি দেখে নিশ্চিত হলাম এটা রাশা। রাশা তো রাফির প্রেমে পড়েছে, তাহলে আমাকে কেন রিকোয়েস্ট দিবে? আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই মেসেজ আসলো, ভাই। আমি হেসে রিপ্লাই দিলাম, আরে হহ আপনি। সরি, আজকে আমার ভুলের জন্য আপনাকে কষ্ট করতে হলো। আমি হেসে মশলা মিশিয়ে একটা এসএমএস দিলাম। একটা মেসেজেই কাজ হলো। রাশা বেশ খুশি হয়েছে। খুশিতে ডিগবাজি খাচ্ছে নিশ্চয়। রাশার সাথে চ্যাটিং করলাম অনেক রাত পর্যন্ত। আমি চ্যাটিং করলাম আমার স্বার্থে, যাতে করে রাহার সম্পর্কে কিছু তথ্য নিতে পারি। কিন্তু ফল হলো উল্টা। কথাবার্তা বলতে বলতে মনে হলো রাশা নিজেই আমার উপর ক্রাশ খেয়ে বসে আছে। শেষ পর্যন্ত কি যে হবে। রাত বাড়লে একসময় ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ফ্রেশ হয়ে ভোরের আলোয় বের হলাম রাহাদের বাড়ির উদ্দেশ্যে। বাসার সামনে এসে হাঁটাহাঁটি করতে লাগলাম। মনে মনে চাইছিলাম যেন রাহার সাথে একবার দেখা হয়ে যায়। হলো তাই। কিছু দূর আসার পর দেখি রাহা আসছে। আমি ওকে না দেখার ভান করে হেঁটে যেতে লাগলাম। রাহা আমাকে দেখে ডাক দিল, এক্সকিউজ মি। এবার আমি না শোনার ভান করলাম। রাহা আবার ডাকলে পিছন ফিরে অবাক হওয়ার ভান করে বললাম, আপনি? আমাদের বাড়ির কাছে আমি থাকবো না তো আপনি থাকবেন? হ্যাঁ, কারণ আমি যেখানে এসেছি সেটাও কাছেই। ও আচ্ছা, কালকে আপনি অত ভাব নিলেন কেন? আপনি তো আমাদের বাড়িতে আসেননি। তাহলে এত ভাব নেয়ার কি দরকার ছিল শুনি? ভাব আর কই নিলাম, আমি তো আগে কখনো আসিনি। ভেবেছিলাম যে বাড়িতে আসার কথা এটা সেটাই। রাহা মুখ কাচুমাচু করে বলল, এক্সট্রিমলি সরি। ইটস ওকে। তবে ভাবটা কিন্তু গতকাল আপনিই নিয়েছিলেন। আপনি কি কাল বিকেলে এদিকে এসেছিলেন? না তো। আমি পুরোটা বিকেল টানা ঘুমিয়ে রাতে একটা মিটিং শেষ করে ঘুমিয়ে গেছি। ডিনার করেননি? হ্যাঁ, ডিনার করেই ঘুমিয়েছি। বলেই মনে মনে হাসলাম। আমার ভীষণ মজা লাগছে। যদিও এত আর্ট করে মিথ্যে বলার অভ্যেস নেই, তারপরও। রাহা বলল, যাই হোক, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। আমি তাহলে আসি। রাহা হনহন করে হেঁটে চলে গেল। আমি মনে মনে খুশি হয়ে উঠলাম। ধীরে ধীরে বড়শিতে আটকা তো পড়তেই হবে রাহা ম্যাডাম। তবে ওর জন্য আমাকে পদ্ম জোগাড় করতেই হবে। নীল শাড়িতে পদ্মাবতী, কি যে মায়াবী লাগবে ওকে। নির্ভী নীলাঞ্জনার চিন্তায় আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। সারাদিন ছটফট করে কাটানোর পরে ওরাতে ঘুমাতেই পারলাম না। মনে মনে ফন্দি ফিকির রাখছি কিভাবে ওকে বড়শিতে ফেলা যায়। রাশার সাথে খাতির করেও তেমন একটা ফল হলো না। কি যে করি। পরের দিন পরিপাটি হয়ে চলে এলাম মুস্তফা আলমের বাড়িতে। বেচারা আমাকে দেখেই অবাক হয়ে বললেন, আরে নীলাভ ভাই যে। লজ্জায় আমার মাথা কাটা যায়। শ্বশুর যদি ভাই বলে ডাকে কি বিশ্রী ব্যাপার হয়ে যায় না? ওনাকে বুকে ঝাপটে ধরে বললাম, আপনাকে দেখতে এলাম মশাই। আপনার সাথে পরিচয় হয়ে এত খুশি হয়েছি যে বাসায় থাকতেই পারলাম না। মনে হলো আপনার সাথে দেখা না করে থাকা যাবে না। যে কয়দিন আছি একটু আধটু দেখা সাক্ষাৎ হলে খারাপ তো হয় না। একটা বাক্যেই মুস্তফা আলম পটে গেলেন, সেটা ওনার মুখের হাসি দেখেই নিশ্চিত হলাম। আমাকে বুকের সাথে ঝাপটে ধরে বললেও, আহারে ভাই আমার। আমার মেজাজ গেল চড়ে। শ্বশুর মশাই কি বুঝতে পারছেন না ওনার বয়স আমার চেয়ে 3 গুণের সমান? অযথা ভাই ভাই বলে সম্বোধন করছেন। কিভাবে এটা কাটানো যায় সেই বুদ্ধি আঁটতে লাগলাম। বললাম, আপনি দেখতে একেবারে আমার এক চাচার মতো। আপনাকে দেখলে আমার চাচার কথাই মনে পড়ে। দুর্ভাগ্য চাচা এখন নেই। মুস্তফা আলমের বোধহয় মন গলে গেল। করুণ চেহারায় আমার দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ। পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, মন খারাপ করো না বাবা। আমি তোমার চাচার মতো কি বলো? আমাকে নিজের আপন চাচাই ভেবো তুমি। আমি রাগ করব না। আমি আবেগে আপ্লুত হওয়ার ভান করে বললাম, সত্যি চাচা। হ্যাঁ বাবা, সত্যি। আমার খুশি আর দেখে কে। ফাইনালি বাবাতে নেমে এসেছেন তো। আপাতত এটুকুই এনাফ। বাকিটুকু আমি ধীরে ধীরে সামলে আনবো।
উনি আমাকে নিয়ে বাড়ির ভেতরে আস্তে আস্তে বললেন, তোমার বাসা কোথায় বাবা? জি আঙ্কেল, ঢাকায়। আঙ্কেল বইল, না বাবা, চাচা বলে ডেকো। চাচা ডাকের মধ্যে একটা আপন আপন ব্যাপার আছে, কিন্তু আঙ্কেল ডাকলে নিজেকে দোকানদার দোকানদার লাগে। আমার হাসি পেলেও চেপে গেলাম। আঙ্কেল ডাক শুনলে যদি দোকানদার মনে হয়, তাহলে তো চাচা ডাক শুনলে রিক্সাওয়ালা মনে হবার কথা। ঠিক করে হেসে ফেলতে গিয়েও নিজেকে সামলে নিলাম। চাচা বললেন, কয় ভাই বোন তোমরা? আমি আর আমার একটা ছোট বোন। আমাদের পরিচয় অনেক অদ্ভুত ভাবে হয়েছে, তাই না? কথা বলতে বলতে চাচাকে হাত করে ফেলার চেষ্টা করছি। খুব বেশি কষ্ট করতে হলো না। উনি খুব দ্রুত আমার দলে চলে আসবেন মনে হচ্ছে। বসার ঘরে বসে কথা বলতে বলতেও আমার চোখ বারবার নীলাঞ্জনাকে খুঁজছিল। মেয়েটা কি আমাদের কথার শব্দও শুনতে পায় না নাকি? আসে না কেন একবারও? মনটা উদ্গ্রীব হয়ে মেয়েটার জন্য অপেক্ষা করছিল। আমিও গভীর আগ্রহ নিয়ে বসে আছি। কতক্ষণ কেটে গেল বুঝতেই পারলাম না। আড্ডা দিতে দিতে সন্ধ্যা নেমে এলো। সন্ধে নামার পরে হঠাৎ রাহাকে বাসায় ফিরতে দেখলাম। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আজকেও পরনে নীল শাড়ি, হালকা সাজুগুজু করেছে। নিশ্চয় কোনো প্রোগ্রাম থেকে ফিরলো। রাহা আমাকে দেখে চমকে তাকিয়ে আছে। আমি ভদ্রতার সাথে বললাম, আসসালামু আলাইকুম। রাহা ভ্রু কুঁচকালো। চাচা ওকে বলল, ছেলেটা কত বিনয়ী দেখেছিস। দেখা হতেই সালাম দিল। রাহা জবাব দিল না, বাবার মতো এত সহজে এই মেয়ে পড়বে না সেটা আমি জানি। ও মুখ কঠিন করে চেয়ে আছে। আমি আর একবারও ওর দিকে তাকালাম না। প্রথম দিনের মতো ভাব নেয়ার চেষ্টা করলাম। মুছবা আলম বললেন, মেয়েটা কখনো দেরি করে বাসায় আসে না। আজকে একটা বন্ধুর জন্মদিনে গিয়েছিল। আমার মেজাজ গরম হয়ে গেল। বান্ধবী বললে কিছু মনে করতাম না। বন্ধু কেন? তাও আবার নীল শাড়ি পরে। নীল শাড়িতে তো রাহাকে ভয়ঙ্কর সুন্দর দেখায়। টেনশন বেড়ে যেতে লাগলো আমার। রাহা বলল, বাবা আমি রুমে যাচ্ছি। আমার সামনে দিয়ে রুমে চলে গেল রাহা। একবার ফিরেও তাকালো না। আমি মনে মনে ভাবছি কিভাবে কি করব। আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। জানালার পর্দা দুলে উঠল। মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে। কাছাকাছি কোথাও বাজু পড়লো। হুট করে এভাবে আকাশের অবস্থা খারাপ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। ব্যস্ত হয়ে বললাম, আমি তাহলে আজকের মতো আসি চাচা। মুছবা আলম হন্তদন্ত হয়ে বললেন, পাগল নাকি তুমি? আকাশের অবস্থা দেখেছো? কাছেই কোথাও বাজ পড়লো, এর মধ্যে তোমাকে যেতে দিব? জোরে বৃষ্টি শুরু হলে এখনই আর থামবে না মনে হচ্ছে। আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে চাচা। বাসায় তো অবশ্যই যাবে। আগে আকাশের অবস্থা ভালো হোক তারপর। কিন্তু এখনই তো এই ঝড় বৃষ্টি থামবে না। দেখছেন না কি এলোমেলো বাতাস বইছে। না থামলে না থামবে। তাহলে যেতে হবে না। আমি লাফিয়ে উঠে বললাম, কি যেতে হবে না মানে? এখানে থাকা সম্ভব নাকি? চাচা বললেন, কেন সম্ভব না? তুমি তো আমার ছেলের মতোই। আর তাছাড়া আমাদের বাসায় এক্সট্রা রুমও আছে। তোমার কোনো অসুবিধা হবে না। আমি জানি অসুবিধা হবে না, বরং আমার সুবিধাই হবে। তবুও একটু ভাব নিচ্ছিলাম। মুখ করুণ করে বললাম, না না চাচা, এটা হয় না। দোয়া করুন যেন তাড়াতাড়ি ঝড় বাদলা থেমে যায়। উনি হেসে বললেন, আরে বোকা ছেলে, তুমি অযথা দুশ্চিন্তা করছো। বাসায় বউ রেখে আসছো নাকি? হা হা হা। আমি মনে মনে বললাম, বউ তো এখানে রেখে গেছি। না গেলেই তো আমার ভালো হয়। অতঃপর মনে মনে চাইছিলাম যেন সারা রাত মুষলধারে বৃষ্টিটা চলতেই থাকে। তাহলে আর আমাকে চলে যাওয়ার চিন্তা করতে হবে না। রাহাকে একবার দুবার তো অবশ্যই দেখতে পাবো। প্রথম অবস্থায় এই দেখাটাই অনেক মূল্যবান। এটাও অনেক প্রভাব ফেলবে আমাদের মাঝে। আমার মনের ইচ্ছা হয়তো পূর্ণ হতে চলেছে। বৃষ্টি চলতেই লাগলো। বরং আরো জোরে শো শো শব্দে বৃষ্টি হতে লাগলো। বাতাসের ঝাপটায় পর্দাগুলো উড়ছিল। রাহা ছুটে এলো জানালার পর্দা লাগাতে। রাহা জানালার পর্দা টেনে জানালা লাগানোর সময় ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমি। মুখে বিদ্যুৎ চমকানোর আলো পড়ছিল।
অন্যরকম দেখাচ্ছিল রাহাকে। আমি উদ্গ্রীব হয়ে উঠলাম, একাকী বসে এর দিকে হা করে তাকিয়ে থাকার জন্য, কিন্তু জানি না কবে সেই সুযোগ আমার হবে। বৃষ্টি থামলই না। চাচার অনুরোধে রাতের খাবার ওনাদের সাথেই খেতে বসলাম। খেতে বসে টেবিলে রাহা আমার মুখোমুখি বসলো, হয়তো ইচ্ছে করে বসেনি, কাকতালীয় ভাবে মিলে গেছে। খেতে খেতে হঠাৎ আমার পায়ের সাথে কারো পা লেগে গেল। আমি চমকে সামনের দিকে তাকালাম। রাহার সাথে চোখাচোখি হয়ে গেল। রাহার চোখে মুখে উৎকণ্ঠা, ভয় ভয় চাহনি, একই সাথে চাহনিতে কিসের যেন মায়া, অনুরোধ। আমি বেশ বুঝলাম রাহার পায়ের সাথেই আমার পা লেগে গেছে। ইচ্ছোকে এরকম একটা ভাব করে পা সরিয়ে নিলাম। রাহা মাথা নিচু করলো। খাওয়ার সময় মুজতবা আলম তার ছেলেবেলার গল্প শোনালেন। সবাই খুব হাসছিল। চাচি খুব যত্ন নিয়ে আমাকে খাবার খাওয়ালেন। মাছের বড় মাথাটা আমার পাতে তুলে দিলেন দেখে খুব অবাক হলাম অবশ্য। আমি ওনার পরিবারের কেউ না, তাহলে মাছের মাথা কেন আমাকে দিচ্ছেন? ওনারা অনেক সরল মনের মানুষ, আর ওনাদেরকে মিথ্যে বলে ঠকাবো না, এই সিদ্ধান্ত নিলাম। খাওয়া শেষ করে অনেক রাত পর্যন্ত চাচার সাথে বসে আড্ডা দিলাম। এর মধ্যে দুবার রাহা বসার ঘর থেকে ঘুরে গেছে, যেন দেখে যেতে চায় আমি এখনো আছি কিনা। রাশা অবশ্য অনেকক্ষণ ওর বাবার পাশে বসেই আমাদের সাথে আড্ডা দিচ্ছিল। বৃষ্টির তোর এখনো থামেনি, বড় মামাকে ফোন দিয়ে বলেছি বন্ধুর বাসায় থাকবো। যদিও সময়টা খারাপ কাটছে না। মুজতবা আলম আর চাচি দুজনই বন্ধুসুলভ আচরণ করছেন। রাত বাড়লে চাচা আমাকে গেস্ট রুমে এনে ঘুমাতে বললেন। আমি ওনাকে বিদায় দিয়ে দরজা আটকিয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। রাহার রুম আমার রুমের পাশেই, কিন্তু আমি কোনো অভদ্রতা করব না। রাহা যেন আমাকে বিশ্বস্ত ছেলে মতো বিশ্বাস করতে পারে, কখনো যেন খারাপ না ভাবে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, পছন্দের মানুষকে পাশের রুমে রেখে কিছুতেই ঘুম আসছে না। এমন সময় আমার দরজায় কেউ শব্দ করলো। আমি চমকে উঠলাম, আমার দরজায় আবার কে এত রাতে? মনে প্রশ্ন নিয়ে এসে দরজা খুলে দিলাম। অন্ধকারে বোঝা যাচ্ছে না কে এসেছে। সে আমার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। আমি অবাক হয়ে ফোনের টর্চ চালিয়ে দেখি রাশা। একই, এই মেয়ে এত রাতে আমার রুমে কেন? রাশা এত রাতে আমার রুমে কেন? আমি তো অবাক। রাশা ফিসফিস করে বলল, বিছানায় যান। আমি অপকৃতস্থের মতো বিছানায় এসে বসলাম। হা করে তাকিয়ে রইলাম কি ঘটতে চলেছে জানার জন্য। রুমও পুরোপুরি অন্ধকার। ভয়ে জড়সড় হয়ে গেছি আমি। যদি চাচায় ঘরে আবার আসেন, কি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। হঠাৎ আমার হাতের উপর কোমল একটা হাতের স্পর্শ পেলাম। আমি শিউরে উঠলাম, বুঝতে পারলাম এটা রাশার হাত। মেয়েদের হাত এত কোমল হয় আমার জানা ছিল না। সেই কোমল হাত আমার হাতের আঙুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে দিল। এরপর হেঁচকা টান দিয়ে আমাকে কাছে টানলো। আমি আরো ভয়ে জড়সড়। রাশা আমার হাত নিয়ে ওর পেটে রেখে আলতো চাপ দিচ্ছিল। আমি ওর পেটের কোমল স্পর্শ হাত দিয়ে অনুভব করে শিহরিত হয়ে উঠলাম। মেয়েদের শরীর এত সফট হয়, জানতাম না তো। আমার শুধু গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে। রাশা আমাকে টেনে নিল নিজের বুকের উপর। তারপর ও শুয়ে পড়লো, আমাকে ওর বুকের উপর টেনে নিয়ে বলল, তুমি এত হট কেন? সো কিউট, দেখলেই আদর করতে মন চায়। আমার গা শিরশির করছে। এই বয়সে এখনো কারো ছোঁয়া পাইনি আমি, কিংবা নিজেও কাউকে কখনো টাচ করিনি। আজকেই প্রথম কেউ আমাকে কাছে টেনে নিল বলে আমার ভেতর একটা অন্যরকম কিছু কাজ করছে। কেমন কেমন লাগতেছে। মনে হচ্ছে সবকিছু স্বপ্নে ঘটে যাচ্ছে। রাশা আমার নিজের উপর টেনে নিয়ে দুহাতে আমার গাল স্পর্শ করে আমার মুখ নিজের দিকে টানছে। এমন সময় বাজ পড়ার শব্দ হলো। আমার হুঁশ ফিরে এলো। ছিছি, এটা রাশা কি করছে? আমাকে জোর করে নিজের কাছে টানছে কেন? আমি তো খারাপ হয়ে যেতে পারি না। এই সুযোগের সদ্ব্যবহার করলে রাহাকে ঠকানো হবে। আমি তো রাহাকে ভালোবাসি, আর রাহাকেই চাই। আমি রাহাকে সারা জীবনের মতো পাওয়ার স্বপ্ন দেখছি, যেন ওকে বিয়ে করতে পারি। কিন্তু রাশা যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এই মেয়ে এসব কি করছে? আমাকে ঘরের মধ্যে ফেলে দিয়েছিল এখনই। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম।
রাশাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, তুমি এত রাতে আমার ঘরে কেন এসেছো? রাশা আবার আমাকে ঝাপটে ধরে কাছে টানতে টানতে বলল, জানো না কেন টানছি? আর ইউ বোকা ছেলে, হা হা হা, কাছে আসো না। আমি রাশাকে আবার ঝটকা দিয়ে ফেলে দিলাম। এটা কিছুতেই হতে পারে না, কোনোভাবেই না। রাশা আবার আমাকে জোরপূর্বক কাছে টানার চেষ্টা করলো। আমি রেগে বললাম, এসব কি করছো? রাশা বলল, কাম অন নীলাভ, তোমাকে আমার অনেক ভালো লাগে। আই এম ইন লাভ উইথ ইউ। প্রথম থেকেই আমি তোমার প্রেমে পড়েছি, সেটা বলুনি। তোমাকে কাছে পেয়েও দূরে থাকবো, এটা কি করে হয় বলো? আমি অবাক হলাম, সেই সাথে আতঙ্কিত। রাশা আমাকে টানতে টানতে বলল, এসো তো, এত সংকোচ কেন? আমরা একে অপরকে ভালোবাসবো, সোহাগ করব, দূরে থাকছো কেন? আমার পুরো শরীরে তখন বিদ্যুৎ খেলে যাচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। এই মেয়ের নিশ্চয় কোনো সমস্যা আছে। দেখে ভেবেছিলাম মেয়েটা অন্তত রাহার মতো ভালো হবে না, কিন্তু এতটা নিচে নামতে পারে সেটা আমার জানা ছিল না। আমি যথাসাধ্য চেষ্টা করলাম রাশার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু রাশা রীতিমতো আমার কোলে উঠে বসলো, দুই হাতে আমার মুখ ধরে জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলো, একই সাথে নিজের জামাকাপড় খুলে ফেলছিল আর আমার হাত নিজের শরীরে বুলিয়ে আমাকে উত্তেজিত করে তুলছিল। শেষ পর্যন্ত গতি না দেখে বললাম, আচ্ছা আমি করতেছি, একটু সময় দাও। রাশা আমাকে ছেড়ে দিয়ে বলল, বেবি, ইউ আর সো কিউট, কাম অন বেবি, কাম অন। রাশা সম্ভবত নেশা টেশা কিছু করেছে, এভাবে কথা বলছে কেন? আমি বললাম, তোমার মুখ কই? রাশা আমার হাত টেনে নিয়ে নিজের মুখের উপর ছোঁয়ালো। আমি গায়ে জোরে কষে একটা থাপ্পড় লাগালাম রাশার গালে। থাপ্পড় খেয়ে অনেকক্ষণ কোনো শব্দ নেই রাশার। আমি নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছি। রাশার আগে ফুঁসতে ফুঁসতে বলল, হাউ ডেয়ার ইউ, তুমি আমার গায়ে হাত তুললে? হাত তো তুমি তুলে দিচ্ছিলে। আমি সেটা শুধরে দিলাম। রাশা রেগে আগুন হয়ে বলল, ইউ আর। এরপর রাশা কাছে এসে দুহাতে আমার গলা চেপে ধরল, বলল, আই কিল ইউ। আমি দুহাতে ওকে ছাড়িয়ে আবার একটা থাপ্পড় লাগালাম। আমার ভীষণ রাগ উঠে গেছে। রাগে গজাতে গজাতে বললাম, এক্ষুনি যদি ঘর থেকে বেরিয়ে না যাও তাহলে তোমার বাবাকে গিয়ে সব বলে দেব। বলবো আপনার মেয়ে একটা বেহায়া, নোংরা, নির্লজ্জ। একটা ছেলেকে জোর করে নিজের শরীর দিয়ে দিতে মাঝরাতে ঘরে ঢোকে। রাশা রেগে বলল, আমি বাবাকে বলবো তুমি আমাকে মুখ চেপে ধরে নিয়ে এসেছো। বাবা তোমাকে চেনে না, সে আমার কথায় বিশ্বাস করবে? আমার চোখ কপালে উঠে গেল। সাংঘাতিক মেয়ে তো এটা। আমি বললাম, বেশি কোনো কিছুই ভালো না, বেয়াদব মেয়ে। নিজের লিমিটের মধ্যেই থাকো, নয়তো খুব খারাপ হবে বলে দিচ্ছি। তুমি আমাকে চর মারার কে? আমি চেঁচিয়ে বললাম, তুমি আমাকে স্পর্শ করার কে? এম আই ইউর লাভার, বয়ফ্রেন্ড, হাজবেন্ড? আমি তোমার কেউ না। নির্লজ্জের মতো আমার ঘরে ঢুকে আবার আমাকেই শাসাচ্ছ। তোমার নোংরামি আমি থামাতে পারছিলাম না, সেজন্য চর মেরেছি। ওকে। রাশা আর কথা বাড়াল না, ফোঁস করে ঘর থেকে বেরিয়ে গেল। আমারও খুব রাগ উঠছে। মুজতবা আলমকে এখনই সব বলে দিব। ওই মেয়ে বলে দিলে হিতের বিপরীত হবে। তার আগেই আমি বলে দিব। ফোনের টর্চ চালিয়ে রুম থেকে বের হলাম। বের হয়ে সেই দিকে দরজার সামনে রাহা দাঁড়িয়ে। ওর মুখোমুখি পড়ে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। রাহা নিজেই আগে শুরু করলো, থ্যাঙ্কস, আপনাদের কথাগুলো আমি শুনে ফেলেছি। রাশাকে থাপ্পড় মেরে একটা উচিত কাজ করেছেন আপনি। অন্য যে কোনো মেয়ে হলেও এটা আমি মানতে পারতাম না। সব পুরুষ তো আপনার মতো হবে না। সুযোগ পেলে বাঘের মতো লাফিয়ে পড়বে। কে কিরকম আমি জানি না। আমি ওরকম কখনোই হতে পারবো না। ফোনে টর্চটা নেভানো, তারপর কথা বলি। বাবা দেখলে অন্য কিছু ভাববে। আপনার বাবার কাছেই যাচ্ছি ঘটনাটা বলার জন্য। রাহা আমার হাত টেনে ধরে বলল, না প্লিজ, ভুলেও এই কাজ করবেন না। যদি রাশা বলে দেয়? রাশা কিছু বলবে না, আর বললেও আমি সত্যিটা সাক্ষী দেব। কিন্তু আপনি প্লিজ বাবার কাছে যাবেন না। বাবার বয়স হয়েছে।
সে আপনার কথা শুনলে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। একজন বাবার কাছে এর চেয়ে অসম্মানের কিছু হতে পারে না। আমি রাহার দিকে তাকালাম। সত্যিই তো, এভাবে তো ভেবে দেখিনি। রাহা বলল, রুমে আসুন, রুমে গিয়ে কথা বলি। রাহার কথা মতো ওকে আমার রুমে নিয়ে এলাম। রুমে এসে রাহা বিছানার উপর বসে পড়ল। দরজা ভেজিয়ে দিয়ে এসেছি। আমি যথাসম্ভব চেষ্টা করছি দূরত্ব বজায় রেখে বসার জন্য। রাহা যেন আমাকে ভুল না বোঝে। রাশার স্পর্শে আমার মনে যে শয়তান উকি দিচ্ছিল এবার যেন তা হয়। রাহা বলল, আপনিও বসুন না, কোনো সমস্যা নেই। ইটস ওকে, আমার বসতে হবে না। বসলেও আমি কিছু মনে করব না। প্লিজ বসুন। আমি রাহার পাশে বসে জড়সড় হয়ে রইলাম। কিভাবে কথা বলবো সেটাই বুঝতে পারছি না। নর্মালি আমি অনেক বকবক করলেও এই মুহূর্তে এরকম একটা পরিস্থিতিতে পড়ার পর মুখের ভাষা হারিয়ে গেছে। রাহা নিজেই আগে কথা শুরু করলো। একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, বোনটা আর মানুষ হলো না। আমি চুপ করে আছি। এরকম কথায় কিছু বলার থাকেও না, যেহেতু ঘটনাটার সাক্ষী রাহা নিজে। ভাগ্যিস রাহা সব শুনে ফেলেছে, অন্যথায় আমাকে খারাপ ভেবে বসে থাকতো। রাহা বলল, আপনাকে অসম্মানিত হতে হলো আমাদের বাসায় এসে। প্লিজ এসব কথা কারো সাথে শেয়ার করবেন না। আমার বোনের লজ্জা কম থাকলেও আমার বাবা মায়ের একটা সম্মান আছে। প্লিজ। আমি বললাম, ওকে কিছু মনে করব না। ইটস ওকে, ইটস ওকে। আমি অপ্রস্তুত হয়ে বললাম, কি আর বলবো। রাশা আমাকে পছন্দ করে, তাই হয়তো নিজেকে সামলাতে পারেনি। তাই বলে এভাবে। পছন্দ করাটা স্বাভাবিক, কিন্তু রাশা যা করেছে সেটা অস্বাভাবিক। আমি ওকে ক্ষমা করতে পারছি না। প্লিজ রাহা, ব্যাপারটা ভুলে যান। ভুলে যাব। আমার বোন, সেটা ভাবতেই আমার লজ্জা হচ্ছে জানেন। বুঝতে পারছি, কিন্তু এটা মনে করে অযথা কষ্ট পেও না প্লিজ। সরি, তুমি বলে ফেলেছি। ইটস ওকে। আপনি বাবাকে কিছু বলবেন না। আর আমি রাশাকে উচিত শিক্ষা দিয়ে দিব। অন্য কেউ হলে ঠিকই এই সুযোগ কাজে লাগান। আপনি ভালো ছেলে বলে আমি নিজেকে নিয়ে গর্বিত বোধ করলাম। সেই সাথে নিজের পছন্দের মানুষের মুখে এরকম কথা শুনে ভালো লাগলো। রাহা বলল, আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ঘুমান এখন। জানি ঘুম আসবে না, তারপরও চেষ্টা করুন। এসব ভেবে নিজে কষ্ট পাবেন না প্লিজ। আমি রাহাকে সান্ত্বনা দিয়ে বললাম, আমি কষ্ট পাবো না। আপনি নিজের রুমে চলে যান। রাহা বিছানা ছেড়ে উঠল। দরজার কাছাকাছি এসে থমকে দাঁড়াল। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। রাহা পিছন ফিরে বলল, আপনার অনেস্টি আমাকে মুগ্ধ করেছে। এরকম ছেলেও আজকাল আছে। রাশা তো কম সুন্দরী নয়, তবুও আপনি ওকে ইগনোর করলেন। এরকম একটা সুযোগ ছেড়ে দিলেন। মহান আপনি। আমি মনে মনে দারুণ খুশি। খুশিতে মনটা আগডুম বাগডুম করছে। নিজেকে সামলে নিয়ে বললাম, রাহা, আমি একজন মানুষ বলে নিজেকে দাবি করি। এরকম কিছু করলে আমি আর মানুষ থাকলাম কই বলেন। রাহা কিছু বলল না, নিঃশব্দে চলে গেল আমার ঘর থেকে। আমি থমেরে বিছানায় বসে পড়লাম। আমার প্রিয়জনের রেখে যাওয়া সুবাস আমাকে মুখরিত করে ফেলল। রাহাকে ইমপ্রেসর করতে পেরে আনন্দিত আমি। নিজেকে নিয়ে নিজেরই আনন্দ হচ্ছে। রাহা যদি আমার প্রেমে পড়ে যেত কতই না ভালো হতো। আমি অনেক রাত অবধি বিছানায় গড়াগড়ি খেতে লাগলাম। ঘুমাতেই পারলাম না। ভোররাতে ঠান্ডা আবহাওয়ায় চোখে ঘুম নেমে এলো। বেঘরে ঘুমালাম সকাল 10টা পর্যন্ত। নাস্তার সময় হলে রাহা এসে ডেকে তুলল। চোখ মেলে ওকে দেখতে পেয়ে আমার আনন্দ যেন আর ধরেই না। কিন্তু বাইরে খুশি প্রকাশ করলাম না। রাহা আমাকে ডাকতে ডাকতে বলল, উঠুন। আর কত ঘুমাবেন? আব্বু আম্মু নাস্তার টেবিলে ওয়েট করছে। আমি মুগ্ধ হলাম ওর আচরণে। এমন ভাবে কথা বলছে যেন গত রাতে কিছুই হয়নি। রাহার এই গুণটা মন্ত্রমুগ্ধের মতো তাড়া করলো আমাকে। মেয়েটা সত্যিই অভাবনীয় সুন্দর। রাহা হাসি হাসি মুখে বলল, উঠুন তো। 10টা বাজে। আমি অবাক হওয়ার ভান করে বললাম, 10টা বাজে? ও মাই গড,
আমি না ওঠা পর্যন্ত রাহা দাঁড়িয়ে রইল। আমি ওঠার পর ওয়াশরুমে গেলাম। বেরিয়ে এসে দেখলাম রাহা বিছানা গোছাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। হাসির কারণ জিজ্ঞেস করলে কিছু বলল না। আমার বউ হলে এভাবেই প্রতিদিন বিছানা গোছাবেও, আর আমি মুগ্ধ হয়ে দেখবো শুধু। রাহা বলল, চুলটা ঠিক করে খেতে আসুন। আমি আয়নার সামনে দাঁড়িয়ে রইলাম থ হয়ে। চুল আবার কিভাবে ঠিক করব, আয়নায় নিজেকে দেখা বাদ দিয়ে রাহাকেই দেখছিলাম। রাহা এসে বলল, কি হলো? চুল আঁচড়াতে বললাম। আমার মনে হচ্ছিল রাহা আমার ঘরের বউ, হাসি পাচ্ছিল আবার ভালো লাগছিল। রাহা ব্যস্ত হয়ে বলল, কথাই শোনে না লোকটা। চুল আঁচড়ান মশাই। আমি হুঁশ ফিরে পেয়ে বললাম, চিরুনি কই? ওহো, চিরুনি তো আমার রুমে। তারা নিয়ে আসছি। আরে আরে, লাগবে না, থাক, কষ্ট করতে হবে না। কে বলেছে হবে না? চুল ঠিক না করে সবার সামনে যাবেন, তা হয় না। সেজন্য তো আপনাকে কষ্ট দিতে পারি না। ঠিক আছে, কষ্ট দিতে না চাইলে আমিও কষ্ট করব না, কিন্তু চুলটা তো ঠিক করতেই হবে। তাহলে উপায় কি? রাহা আমাকে অবাক করে আমার কাছে এসে নিজের হাতে আমার চুল ঠিক করে গুছিয়ে দিল। আমি তো পুরোপুরি হতবাক। রাহা এটা করছে বিশ্বাসই হচ্ছিল না। রাহা চুল ঠিক করতে করতে মুচকি মুচকি হাসছিল। সত্যি এখন ওকে আমার বউ মনে হচ্ছে। আমিও মুচকি হাসছিলাম। রাহা চুল ঠিক করে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি ওর পিছু পিছু নাস্তার টেবিলে এলাম। নাস্তার টেবিলে এসে দেখি রাশাবাদে সবাই আছে। মুজতবা আলম সাহেব আমাকে দেখে শুভ সকাল জানালেন, আমিও হেসে জানালাম। উনি জিজ্ঞেস করলেন, শরীর মন সব ভালো তো? জি ভালো। আপনার? আমারও ভালো। ওনাকে খুব হাসি খুশি দেখাচ্ছিল। সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। আমি রাহার দিকে তাকালাম। রাহা ইশারায় আমাকে ধন্যবাদ জানালো। আমি বেশ বুঝলাম কেন ধন্যবাদ দিল। কারণ গতরাতে ওর বাবাকে ব্যাপারটা জানালে হয়তো উনি এখন হাসপাতালে থাকতেন, এই হাসি মুখটা আর দেখা হতো না। রাহা আমার দিকে নাস্তার প্লেট এগিয়ে দিল। আমি প্লেট নিয়ে খাওয়া আরম্ভ করলাম। মুজতবা আঙ্কেল বললেন, রাশা এলো না খেতে? রাহা বলল, বাবা ওর শরীর খারাপ, তাই শুয়ে আছে। সে কি? কি হয়েছে? আরে তেমন কিছু না, সারা রাত জেগেছিল তাই এখন মাথা ব্যথা, ঘুমাচ্ছে। তুমি টেনশন করো না তো। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বললেন, বুঝলে নীলাভ? আমি জিজ্ঞাসু চোখে তাকালাম। আঙ্কেল বললেন, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। আমার একটা কথাও শুনবে না, খুব অনিয়ম করে চলবে। মেয়েটাকে নিয়ে আমি কি যে করব? আমি কিছু বললাম না। আন্টি বললেন, কিছুই করতে হবে না। দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল। এখন বিয়ে দিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। আঙ্কেল সম্মতি দিয়ে বললেন, তা ঠিক বলেছ, বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। হা হা হা। আন্টি বললেন, আগে রাহার বিয়েটা দিতে হবে। ওর বিয়েটা হয়ে গেলে তারপর রাশা। আমি আর চোখে রাহার দিকে তাকালাম। দেখি লজ্জায় লাল হয়ে গেছে। বিয়ের কথা শুনলে বোধহয় মেয়েরা এভাবেই লাল হয়ে যায়। আঙ্কেল বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু ভয় পাই যেন। মেয়ে দুটো স্বামীর ঘরে চলে গেলে বড্ড একলা হয়ে যাব আমরা, তাই না? রাহা বলল, বাবা তুমি থামো তো। এখন আমি কোথাও যাচ্ছি না তোমাদেরকে ছেড়ে। বিয়ের সময় অনেক পড়ে আছে। আমাকে বিদায় করার কথা ভাবলে কিন্তু রাগ করব। আঙ্কেল আন্টি হাসলেন। আমিও হাসলাম ভদ্রতার খাতিরে। কিন্তু মনে মনে বলছিলাম, রাহাকে যেন আমি পাই। মেয়েটা যে আমার বুকের ভিতর খনন করে ফেলেছে, তাকে তো আমার চাই। বাঁচবো কি করে ওকে ছাড়া? খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। আকাশ পরিষ্কার ঝকঝকে। আমাকে এবার চলে যেতে হবে। সকাল থেকে খুব ভালো সময় কাটিয়েছি। রাহার গুণে গোত্রাদের বাজে ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। আমি আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে বের হবার পর রাহা দৌড়ে বাইরে এলো। রাস্তায় দাঁড়িয়ে আমাকে বলল, শুনুন। হুম। চলেই যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি তো। রাহা কি যেন বলতে চাচ্ছে। আমদা আমদা করছে শুধু। আমি জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা? আপনি আর আসবেন না?
অবশ্য এরকম বিশ্রী ঘটনার পর আমাদের বাড়িতে আর না আসাটাই স্বাভাবিক। আসবো। আমি জানি আপনি আসবেন না, জানি, ভালো করে জানি। আসবো বললাম তো। আপনার জন্য আসবো। রাহা আমার চোখের দিকে তাকালো। পরক্ষণেই আবার চোখ নামিয়ে নিল। বলল, আপনার ফোনটা দেখি। আমি ফোন বের করে এগিয়ে দিলাম। রাহা কি যেন করলো। তারপর আমার ফোন এগিয়ে দিয়ে বলল, আমার নাম্বার সেভ করে দিলাম। বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দেবেন। একটা কথা বলতাম কিন্তু এখন বলতে পারছি না, আসি। রাহা দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আমি আনন্দে লাফিয়ে উঠলাম। তারপর চলে এলাম নানু বাড়িতে। মনে খুশির জোয়ার বইছে। এ আনন্দ কোথায় রাখি? নানুবাড়ির সবাই আমার লাফালাফি দেখে কারণ জানতে চাচ্ছিল। খুশির ঠেলায় কথাই বলতে পারছিলাম না। ছাদে এসে দরজা লাগিয়ে দিয়ে রাহাকে ফোন দিলাম। রাহার মিষ্টি কণ্ঠস্বর শুনেই বুকের ভেতর কেঁপে উঠল। অনেক আশা ও উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করলাম, কি কথা যেন বলবেন বলেছিলেন? রাহা বলল, তেমন কিছু না। রাশার কাজটার জন্য সরি বলতে চেয়েছিলাম। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। প্লিজ এটা মনে রাখবেন না। আমি হতাশ হয়ে বললাম, জাস্ট এটাই। হ্যাঁ, এটাই। আর কিছু বলার নেই। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। কি ভাবলেন? আমি কিছু না বলে চুপ করে রইলাম। রাহা জিজ্ঞেস করলো, কি করছেন? এই তো ছাদে পায়চারি করছি। তুমি? এভাবে কথা বাড়তেই লাগলো। অনেকক্ষণ কথা বলার পর একজন আরেকজনের সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম। কথা বলে বিকেল হয়ে এলে ফোন রেখে নিচে নেমে এলাম। রাহাকে দ্রুত আমার করে নিতে পারবো মনে হচ্ছে। কি আনন্দ! পরের দিন রাতেও অনেক রাত পর্যন্ত রাহার সাথে কথা হলো। মনে হচ্ছে এই একটা ঘটনার পরেই রাহা আমার প্রতি ফুটবল হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। কিন্তু রাতে খাবার টেবিলে মামা যা বললেন সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। বড় মামা হঠাৎ করেই তার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মা বাবা দুজনই মামাকে অনেক ভালোবাসে। যদি তারা বিয়ের ব্যাপারে জোর করে তাহলে কি হবে? মামাতো বোন রাইসাও আমাদের সাথে খাচ্ছিল। বিয়ের প্রস্তাব দেয়াতে উঠে চলে গেল। ওর চোখ মুখ দেখে আমি নিশ্চিত ও বিয়েতে রাজি। আমি নিরুপায় হয়ে মামার দিকে তাকালাম। মামা বললেন, রাইসা তোকে অনেক পছন্দ করে। আমরাও সবাই করি। যদিও বোনের ঘরে আত্মীয়তা করতে চাইছিলাম না, কিন্তু রাইসা ওর বোনদের সবাইকে বলেছে বিয়ে করলে তোকেই করবে। ওর পছন্দ তো ফেলতে পারি না বাবা। আমি মাথা নিচু করে ফেললাম। রাইসা তো নিজের কথা বলে রেহাই পেয়েছে। আমি এবার কিভাবে থামাবো সবকিছু? আমার পছন্দ অপছন্দ থাকতে পারে, বাবা মা সেটা ভেবেও দেখবেন না। তার কাছে বড় ভাই ভাবির ইচ্ছেটা অনেক গুরুত্বপূর্ণ। কি যে করি? আমি আর খেতে পারলাম না। তাড়াহুড়ো করে খাবার শেষ করে বললাম, মামা আমার মাথা ধরেছে, আমি রুমে যাই একটু। এ ব্যাপার নিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে নিবেন। কথাটা বলে আর দাঁড়ালাম না। সবাই হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি জানি এটা অভদ্রতা হয়ে গেছে, কিন্তু এটার মাধ্যমে হলেও অন্তত বুঝতে পারুক আমি এই বিয়ে করতে পারবো না। যার প্রতি আমার কোনো ফিলিংস নেই তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে কল দিলাম রাহাকে। মনের যন্ত্রণা মেটানোর জন্য সর্বাত্মক চেষ্টা করলাম। ভার্সিটি লাইফ, বন্ধুবান্ধব, প্রেম এসব নিয়ে কথা হতে লাগলো। কথা বলতে বলতে রাহাকে অনেক আপন মনে হচ্ছিল আমার। নানুবাড়ির কারো সাথেই আমার আর তেমন কথা হলো না। মামা অফিসে গেলে আমি মামিদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বড় মামি অবাক হয়ে বারবার বলছিলেন, কেন চলে যাচ্ছি এভাবে। তবে আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছে যে আমি রাইসাকে বিয়ে করতে যাচ্ছি না বলেই চলে যাচ্ছি। এবার এসে লাভ ক্ষতি দুটোই একসাথে হতে চলেছে আমার। আমি সবার কথা অমান্য করেই রীতিমতো জোরপূর্বক বাসায় চলে এলাম। আম্মু আমাকে দেখে পুরোপুরি অবাক। কোনো ফোন না দিয়ে বাসায় চলে এসেছি তার উপর হঠাৎ করে। মা অবাক হলেও আমার মুড দেখে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। আমি বাসায় পৌঁছে গোসল সেরে একটা ফ্রেশ ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পরপরই মা চা নিয়ে এসে আমার পাশে বসলো।
কৌতূহলী চোখে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? তুই কি কোনো সমস্যায় আছিস? আম্মু, আমি একজনকে ভালোবাসি। মা খানিকটা হকচকিয়ে গেল ঠিকই, তারপরও স্বাভাবিক গলায় বলল, ও সে তো ভালো কথা। মেয়েটার সাথে কি ঝগড়া হয়েছে? না মা, এখনো তাকে জানাতেই পাইনি। মা হেসে বলল, তাহলে আর দেরি কেন বাবা, দ্রুত জানিয়ে দে। আর আমারও তো একটা লাল টুকটুকে বউ খুব দরকার। আমি মায়ের কোলে মাথা রেখে বললাম, মা আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তোকে পারতে কে বলেছে? আমরা কি তোকে অন্য কোথাও বিয়ে দিচ্ছি নাকি? না মা, তবুও বলে রাখলাম, আমি ওকে ভালোবাসি, মানে ওকেই আমার চাই। আমি ওকে ছাড়া আর কাউকে গ্রহণ করতে পারবো না, ব্যাস। মাকে কথাটা বলে আমি চায়ে চুমুক দিলাম। মা হাসতে হাসতে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি আবেগে সুরে বললাম, আম্মু, রাহা অনেক মিষ্টি একটা মেয়ে, ওকে তোমার খুব পছন্দ হবে দেখো। ওর নাম বুঝি রাহা? হ্যাঁ আম্মু, নামের মতোই মিষ্টি। কি যে কিউট তুমি ভাবতেও পারবা না। যতটা না মিষ্টি দেখতে, তার চেয়েও বেশি সুন্দর ওর পার্সোনালিটি। আম্মু, তাড়াতাড়ি আমি ওকে নিয়ে আসতে চাই। আমার ঘরে হেঁটে হেঁটে বেড়াবে, দেখতে খুব ভালো লাগবে না বলো? মা আমার কথা শুনে হেসেই খুন হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার কথায় মায়ের আগ্রহ খানিক বেড়ে গেছে বুঝতে পারলাম। আমি আরো বেশি বেশি রাহাকে নিয়ে সুনাম গাইতে চেষ্টা করলাম, যাতে ওর প্রতি মায়ের একটা আলাদা ফিলিংস জন্মে। শেষে ক্লান্ত হয়ে মাকে রুম থেকে বিদায় দিলাম। মনটা এখন অনেক ফুরফুরে। রাহাকে কিভাবে ইমপ্রেসর করা যায় মনে মনে সেই ফোন দিয়াছি। সারাদিন রাহার সাথে ফোনে মেসেজিং চালিয়ে গেলাম। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে মাত্র শুয়েছি, এমন সময় বাবা মায়ের রুম থেকে আমার ডাক পড়লো। ফোন টিপতে টিপতে ওদের দরজায় এসে দাঁড়ালাম। বাবার মুখ অনেক গম্ভীর। কাহিনী কি বুঝতে পারলাম না। আমি কৌতূহলী চোখে গিয়ে পাশে দাঁড়ালাম। আব্বু বলল, বসো। কি হয়েছে আব্বু? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? এনি প্রবলেম? মা বলল, তুই তো নানুবাড়ির কাউকে কিছু না জানিয়ে চলে এসেছিস। আমি চুপ থেকে বললাম, মেজো মামিকে বলে এসেছি। এনাফ। মেজো মামিকে বলে চলে আসলেই হবে? আগে থেকে কাউকেই কিছু না জানিয়ে হুট করে চলে আসাটা কোন ধরনের বেয়াদবি? মা, আমার মনের উপর প্রেসার পড়ছিল। আমি নিতে পারছিলাম না। কিসের প্রেসার? মামা কিছু জানায়নি তোমাকে? মা বলল, না, শুধু তোর নানা ফোন দিয়ে বলল ছেলে মানুষ করতে পারোনি। বেয়াদব হয়েছে একটা, গতকাল রাতে বাসার বাইরে ছিল আর আজকে কাউকে কিছু না বলেই চলে গেছে। আমাদের মান সম্মান রাখলি না কিছু, সবাই তোকে কত ভালো জানতো, অথচ এটা কি করে এলি? আমি নিশ্চুপ। আমি নিজেও জানি এটা উচিত হয়নি, কিন্তু সেখানে থাকলে আবার বিয়ের কথা বলতো। তাছাড়া রাইসা যেহেতু আমাকে পছন্দ করে, সেখানে থাকা ন্যায়সঙ্গত মনে হয়নি আমার, তাই চলে এসেছি। কিন্তু বাবা মাকে কিভাবে বোঝাই? আব্বু রেগে বললেন, এই শিক্ষা দিয়েছি তোমাকে, ঘুরতে গিয়ে এভাবে আমাকে ছোট করলে? তোমার নানা আমাকে এসব কি বললো আজকে? এত বছরের সংসারে কখনো কেউ কিছু বলতে পারেনি আমাকে। আমি মাথা নিচু করে রইলাম। আব্বু আবার বলল, তোমার তো এরকম বাজে স্বভাব ছিল না। এসব আসলো কোত্থেকে? কার সাথে মিশে এরকম হয়ে গেলে? আব্বু, বড় মামা। চুপ থাকো, একটা কথাও বলবে না তুমি। আমার কথাটা শোনো, তাহলে বুঝবে কেন চলে এসেছি। বাবা মা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। আমি বললাম, আগে শোনো তারপর বলিও আমার কাজটা আদৌ খারাপ হয়েছে কিনা। আব্বু আমার দিকে তাকালেন। আমি বললাম, তার আগে বলো, তোমরা কি আসলেই কিছু জানো না? না। কি জানার কথা বলছিস? বড় মামা রাইসাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছেন। আব্বু আম্মু দুজনেই চমকে উঠল। বাবা অবাক হয়ে বলল, হোয়াট? কি বলো তুমি? আমি বললাম, হ্যাঁ আব্বু, বড় মামা চান আমি রাইসাকে বিয়ে করি। আর রাইসা নিজেও আমাকে পছন্দ করে। আমি যাওয়ার পর থেকে সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করে। আমার আনিজি লাগছিল।
আমি রাইসাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি, আর সেজন্যই আমি চলে আসতে বাধ্য হয়েছি। বাবা মা কোনো কথা বললেন না, মা কেমন হতভম্ব হয়ে গেছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর মা বলল, তুই রাইসাকে পছন্দ করিস না। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। এখন আবার মা, রমন ঘুরে যাবে না তো? রাইসা মায়ের নিজের ভাতিজি আর নিজের ভাই যদি বিয়ে দিতে চায় মানা করতে পারবে না। মা বলল, রাইসাকে ভালো লাগে না তোর? রাইসাকে ভালো লাগা খারাপ লাগার বিষয় নয়, আমার পছন্দের একজন আছে, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, বাকিটা তোমরা ম্যানেজ করে নিও। মামার সাথে কিভাবে কথা বলতে হবে তোমরা বলবে। আব্বু আম্মু দুজনেই গম্ভীর। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আমি এখন রুমে যাব। যাও। আমি সোজা নিজের রুমে চলে এলাম। আব্বু আম্মুর উপর ছেড়ে দিয়েছি ব্যাপারটা, এখন সবকিছু ওনারা ম্যানেজ করে নেবেন, আমার আর ঝামেলা রইল না। মনের সুখে রাহার সাথে চ্যাটিং করতে লাগলাম। রাহা বলল, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে খুব, চলো যাই। আমার ভাইকে যাবা? রাহা রিপ্লাই দিল, কিভাবে সম্ভব? আমি আসবো বাইক নিয়ে। এত দূর থেকে বাইক নিয়ে? হ্যাঁ, তুমি যেতে বললে অবশ্যই আসবো। আপনার কষ্ট হবে, থাক। কষ্ট একটু না হয় হবে, আমি আসবো। আপনি আসতে চাইলে ট্রেনে আসুন, এসে দেখা করেই চলে যাবেন। ওকে ম্যাম, যথা আজ্ঞা। রাহার সাথে পরের দিন দেখা করতে যাব এরকমই পরিকল্পনা করে রাখলাম। অথচ সকালবেলা রেডি হয়ে বের হওয়ার সময় দেখি মুস্তফা আঙ্কেল আমাদের বাসার সামনে। আমি তো অবাক। আঙ্কেল এখানে? উনি আমাকে দেখে হাসলেন। আমি ছুটে গিয়ে শুভেচ্ছা জানালাম। আঙ্কেল বললেন, তোমার টানে না এসে পারলাম না। সত্যি? আমি আঙ্কেলের দিকে অবাক হয়ে তাকালাম। ঘোরের মধ্যে আছি বোধ হয়। আঙ্কেল বললেন, রাহার জন্য পাত্র দেখতে এসেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, আমার ট্রেন আর 2 ঘন্টা পরে। আমি আকাশ থেকে পড়লাম। আমি যে ট্রেনে যাওয়ার জন্য বের হয়েছি আঙ্কেল সেই ট্রেনেই বাড়ি ফিরবেন। আমার তাহলে কোনোভাবেই রাহার সাথে দেখা হবে না, কিন্তু তার চেয়েও করুণ কথা যেটা, সেটা হচ্ছে রাহার জন্য পাত্র। আমি কৌতূহলের ভান করে বললাম, আঙ্কেল পাত্র দেখতে এসেছিলেন? হ্যাঁ, পাত্র ইঞ্জিনিয়ার। ছেলে আমার খুব পছন্দ হয়েছে। আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। আঙ্কেলকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলাম। আজ আমার কোনোভাবেই আর যাওয়া হবে না। কিন্তু রাহার বিয়ে কিভাবে আটকাবো আমি? একই সাথে দুজনের বিয়ের কথা উঠেছে। কি অদ্ভুত নিয়ম। মুস্তফা আঙ্কেল নাস্তা করে বাবা মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেই চলে যাওয়ার জন্য বের হলেন। আমি আজ আর যাব না, আগামীকাল গিয়ে রাহাকে প্রপোজ করে দিব সরাসরি। রাহাকে ফোনে বিয়ের কথাটা বলতেই ও কেমন জোরসড়ো হয়ে গেল, অনেকক্ষণ থমেরে চুপ রইল। আমি হ্যালো হ্যালো বললাম কিছুক্ষণ, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। শেষে বাধ্য হয়ে ফোন কেটে দিলাম। পরের দিন গিয়ে সরাসরি ওকে প্রপোজ করব এরকমই চিন্তা ভাবনা আমার। কিন্তু এর মধ্যে বাঁধলো আরেক বিপত্তি। রাত্রিবেলা আব্বু আম্মু আমাকে ডেকে বললেন, তোমার নানুবাড়ির সবাই চায় তুমি রাইসাকে বিয়ে করো। সবাই চাইলে কি হবে? আমি তো চাই না, তোমাকেও চাইতে হবে। আমাদেরও রাইসাকে অনেক পছন্দ, কিন্তু আব্বু আমি একজনকে পছন্দ করি। আব্বু বলল, তাকে আমাদের বাসায় নিয়ে এসো, আমরা দেখে যদি পছন্দ হয় তাহলে তাকেই বিয়ে করিও। আর যদি মনে হয় সে আমাদের বাড়ির বউ হওয়ার অযোগ্য, তাহলে রাইসাকেই বিয়ে করতে হবে তোমার। আমার বুকের ভেতর দহন শুরু হয়ে গেল। রাহা নিজেও জানে না আমি ওকে পছন্দ করি। রাহাকে বাসায় আনলে আব্বু আম্মুর পছন্দ হবে শিওর, কিন্তু রাহা তো জানে না আমি ওকে ভালোবাসি। ও তো কোনোভাবেই আমাদের বাসায় আসবে না। তাছাড়া এতদূর পথ পাড়ি দিয়ে এখানে এসে দেখা করাটা ওর জন্য অনেক টাফ। ওদিকে মুস্তফা আঙ্কেল ওর জন্য ছেলেও ঠিক করে ফেলেছেন। কোনোভাবেই মেয়েকে কোথাও যেতেও দিবেন না। আমি যেন মহাসমুদ্রে পড়ে গেলাম। জানি না এরপর কি হবে। রাহাকে হারানোর চিন্তাটা আমার ভেতর একেবারে জেগে বসেছে। শান্তিমত চলাফেরাও করতে পারছি না।
কিভাবে সবকিছু সমাধা করা যায় সেই চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে। রাহাকে মেসেজ দিয়ে কোনো উত্তর পেলাম না। ফোন দিলেও কয়েকবার রিং হলো কিন্তু রাহা রিসিভ করলো না। আমি আজকে দেখা করতে যাব বলেছিলাম, ও নিশ্চয় অপেক্ষা করে বসেছিল। আমি যাইনি বলে নির্ঘাত ভয়ানক রেগে আছে, কিন্তু ফোন না ধরলে তো রাগও ভাঙাতে পারবো না। মেসেজ দিয়ে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পর রাহার নাম্বার থেকে কল আসলো। রিসিভ করার পর ও ভেজা ভেজা কণ্ঠে বলল, আমার তো মরণ দশা হয়ে গেছে। কেন? আমার বিয়ে পাকা করে ফেলেছে বাবা, একেবারে পাকা করে ফেলেছে। কি বলো এসব? হ্যাঁ বাবা, এই ছেলের সাথেই আমার বিয়ে দিবে, কিন্তু আমি কোনোভাবেই ওকে বিয়ে করতে পারবো না। আমি কৌতূহলবশত জানতে চাইলাম, কেন পারবে না? কারণ ওই ছেলেটার সাথে আমার একসময় রিলেশন ছিল, ব্রেকআপ হয়ে গেছে। ছেলে আমাকে যাচ্ছে তাই অপমান করেছিল। যে আমাকে অপমান করেছে তার সাথে থাকা আমার পক্ষে পসিবল না। আমি চুপচাপ শুনে যাচ্ছি। রাহা বলল, ছেলেটা আমার পিছু ছাড়েনি, কিন্তু বিশ্বাস করুন ওর প্রতি আমার বিন্দুমাত্র ফিলিংস নেই। আমি ওকে বিয়ে করলে সুখী হতে পারবো না। অপমানগুলো আজীবন আমাকে কুরে কুরে খাবে। ওকে ভালোবাসতেও পারবো না। কিন্তু বাবা তো পাকা কথা দিয়ে ফেলেছে বললে। এখন যেভাবেই হোক বিয়েটা আটকাতে হবে। রাহা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমারও সেম প্রবলেম। বাসা থেকে বিয়ের জন্য মেয়ে ঠিক করে ফেলেছে আমার মামাতো বোনের সাথে। কিন্তু আমি তো তোমাকে। আমাকে কি? রাহা, আমি তোমাকে পছন্দ করি। শুধু পছন্দ না, আমি তোমাকে নিয়ে আজীবন থাকার স্বপ্ন দেখি। বিশ্বাস করো, প্রথম দিন তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। রাহা নিশ্চুপ। আমি বললাম, আমাকে বিলিভ করো রাহা, আমি একটুও মিথ্যে বলছি না। আমি সেই প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি। লাভ ইন ফার্স্ট সাইট। প্লিজ রাহা, আমাকে ভুল বুঝো না। আমি সারা জীবনের জন্য শুধুমাত্র তোমাকেই পেতে চাই। হুট করে কলটা কেটে গেল। ধক করে উঠলো আমার বুক। আবার ডায়াল করলাম, কিন্তু রাহা রিসিভ করলো না। এদিকে আমার টেনশন হু হু করে বাড়ছে। একদিকে বিয়ের টেনশন, একদিকে রাইসা, একদিকে ভালোবাসা হারানো, সব মিলিয়ে কঠিন প্যারায় পড়েছি আমি। রাহাকে আর ফোন দেওয়ার সাহস পাইনি। ক্ষমা চেয়ে SMS পাঠালাম ওর নাম্বারে। জানি না এতে কতটুকু লাভ হবে, কিন্তু রাহা যেন আমাকে ভুল না বোঝে। পরের দিন থেকে দেখি রাহার নাম্বার বন্ধ। আমার সাথে যোগাযোগ বন্ধ করার জন্যই ফোন অফ রেখেছে, নাকি আবার বিয়ের ব্যবস্থা করছে সেটা ভেবে চিন্তায় ভেঙে পড়লাম আমি। সারাদিন ফোন দিয়ে বন্ধই পেলাম। এভাবে 2 দিন পার হয়ে গেল। আব্বু আম্মু আমাকে বারবার প্রেসার দিচ্ছে, হয় রাহাকে নিয়ে এসে তাদের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য, আর নয়তো রাইসাকে বিয়ে করার জন্য। আমি অনেক চেষ্টা করেও মায়ের ডিসিশন বদলাতে পারলাম না। বারবার শুধু মনে হচ্ছে, মা তো একজন মেয়ে কেন বুঝতে পারছে না তার ছেলের ভেতরে কি বয়ে যাচ্ছে। ছেলেরা নাকি কখনো কাঁদে না, অথচ আমার বুক ফেটে কান্না আসছে। এ কেমন পরিস্থিতিতে পড়লাম আমি? যে আমি সারা জীবন হেসে খেলে পার করেছি, সে আমাকেই এভাবে চাপে ফেলে দেয়া হলো। কার জীবনে কখন কে আসে কেউ বলতে পারে না। আজ আর থাকতে পারলাম না। রাহার ফোন তো বন্ধ, কিন্তু আমি একবার ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমি সরাসরি যাব ওর বাসায়। ওকে ডিরেক্ট জিজ্ঞেস করব আমাকে ভালোবাসতে পারবে কিনা। আর যদিও আমার থেকে হারিয়ে গিয়ে থাকে তাহলে কি করব নিজেও জানি না। আশা হারালাম না, কিন্তু দুশ্চিন্তায় মর্মর অবস্থা আমার। মনে হাজারো প্রশ্ন আর দগ্ধ হৃদয় নিয়ে রাহাদের বাসায় চলে এলাম। রাহার মা আমাকে দেখে অবাক। খুশি হয়ে বললেন, বাবা তুমি? আমি বললাম, আন্টি আঙ্কেল কোথায়? উনি তো বাসায় নেই বাবা, কাজে গেছেন। বিকেলের আগে ফিরবেন না মনে হয়। আমি তাহলে একটু বসি? হ্যাঁ বাবা বসো, আমি শরবত এনে দিচ্ছি। আন্টি লাগবে না, আমি রাহার সাথে একটা জরুরি কথা বলতে চাই। ও কি বাসায় আছে? আন্টি অবাক হলেও লুকিয়ে গিয়ে বললেন, রাহা রুমেই আছে। কি বিষয়ে কথা বাবা? আন্টি একটা পার্সোনাল কথা, আগে আমি ওর সাথে কথা বলবো, তারপর আপনি ওর কাছ থেকে জেনে নিন। আন্টি ভ্রু কুঁচকালেন।
ভাবটা এমন যে রাহার সাথে আমার কি পার্সোনাল কথা থাকতে পারে। আন্টি রাহার নাম ধরে ডাকলে আমি বললাম আমি নিজে গিয়ে কথা বলছি। রাহার রুমের দরজায় এসে দেখি ও শুয়ে বই পড়ছে, কিন্তু মুখটা অনেক মলিন। বইয়ের দিকে তাকিয়ে থাকলেও মনোযোগ অন্যদিকে। আমি দরজায় দাঁড়িয়ে বললাম, বইয়ে মুখ ডুবিয়ে অন্যমনস্ক কেন? রাহা চমকে উঠে আমার দিকে তাকালো, যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আমি বললাম, হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলেন। অপর পাশের মানুষটার কথা একবার অন্তত ভাবা উচিত ছিল। রাহা কোনো জবাব দিল না, বসা থেকে উঠে দাঁড়ালো। আমি বললাম, জাস্ট একটা কথা বলতে এসেছি আর একটা কথা শুনতে এসেছি। কি কথা? আমি কাছে এগিয়ে এসে বললাম, আমি তোমাকে ভালোবাসি, এর উত্তর শুনতে চাই। হ্যাঁ নাকি না? যদি হ্যাঁ হয় তাহলে তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে হবে। রাহা থ হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, কি বলছেন এসব? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি চাইলে দুজনের বিয়েটাই বন্ধ করে আমরা নতুন লাইফ শুরু করতে পারি। রাহা নিস্তব্ধ থেকে বলল, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু তুমি তো সেই ছেলেকে চাও না। আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো, তুমি শুধু হ্যাঁ বলো। না, আমি আপনাকে ভালোবাসি না। আমার সমস্যাটা কোথায়? কোনো সমস্যা নেই, আমি পারবো না, চলে যান প্লিজ। রাহা আমাকে রুমে রেখেই দৌড়ে বেরিয়ে গেল। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। আন্টি এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম, আন্টি আমার বিয়ে, কিন্তু আমি রাহাকে ভালোবাসি, আর বিশ্বাস রাহাও আমাকে পছন্দ করে। ও কি করতে চায় সেটা শুনতেই এসেছিলাম। আন্টি অবাক হয়ে তাকালেন। আমি বেরিয়ে এসে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। আরো একটা দিন কঠিনভাবে কাটলো। ওদিকে রাইসা খুব কান্নাকাটি করার কারণে বড় মামা আরো বেশি চাপ দিতে লাগলেন। সব চাপ এসে পড়লো আমার কাঁধে। আমি উদাস ভাবে বসে আছি। এমন সময় শুনতে পেলাম রাহার গলা আমার নাম ধরে ডাকছে। আমি এক ছুটে বসার ঘরে চলে এলাম। রাহা বলল, আমি এসেছি নীলাভ, আমাকে কি করতে হবে? আমি মুচকি হাসলাম। এর মধ্যে আব্বু আম্মু ঘরে প্রবেশ করেছেন। রাহাকে বিভিন্ন প্রশ্ন করার পর বাবার মুখ দেখে মনে হচ্ছিল উনি রাহাকে পছন্দ করেছেন, কিন্তু মায়ের মুখ এখনো মলিন। বাবা একটা কিছু বললেই হয়। রাহা আমার দিকে তাকিয়ে বাবাকে বলল, আমিও ওনাকে পছন্দ করি। এখন আপনারাই সিদ্ধান্ত নিন কি করবেন। বাবা সময় চেয়ে রাহাকে রেস্ট নিতে বলল। রাহা ফ্রেশ হয়ে আমাদের সাথেই খাবার খেলো। ওর আদব কায়দা দেখে বাবার মন গলেছে আশা করি। বিকেলেই রাহার বাবা মুৎসবা আঙ্কেল এসে হাজির। আন্টি নিশ্চয় ওনাকে সব বলে দিয়েছেন। আমি দুশ্চিন্তা করছিলাম ফাইনালি কি ঘটে সেটার জন্য, কিন্তু আমাকে অবাক করে দিয়ে মুৎসবা আঙ্কেল বললেন, নীলাভকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছে। খুব খাঁটি ছেলে। আমার মেয়ে যদি ওকে পছন্দ করে থাকে তাহলে আর আপত্তি করব কেন? অবশেষে রাহার সাথেই আমার বিয়েটা হলো। অনেক মানসিক চাপ সহ্য করে ফাইনালি রাহাকে পাচ্ছি। কি যে অন্যরকম এক আনন্দ হচ্ছে। বাসর ঘরে ঢুকে দেখি রাহার পরনে নীল শাড়ি, নীল টিপার হাতে নীল চুড়ি, পাক্কা নীলপ্রি নীলাঞ্জনা। আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে গেল। এই যেন আমার স্বপ্নের রাজ্যের নীল পদ্মাবতী। আমি অপলক রাহাকে দেখছি আর মনে মনে বলছি, তুমি পদ্ম, আমি নীলাভ। না তুমি নীলপদ্ম নীলান্তি। না না তুমি আমার নীল পদ্মাবতী। যেন পদ্ম ফুলের কোন আকর্ষণীয় ঘ্রাণ নেই, তবু আমি তোমাদের স্নিগ্ধ কোমল ঘ্রাণ খুঁজে পাই। হ্যাঁ, পদ্মেরও ঘ্রাণ আছে, যে ঘ্রাণ শুধু তোমাতেই সাজে। যেন তোমাকে আজ ঠিক পদ্ম ফুলের মতো লাগছে। তবুও আমার ইচ্ছে হচ্ছে এক গুচ্ছ পদ্ম ওর হাতে তুলে দেই। আপাতত পদ্ম তো নেই, ভালোবাসার হাতটাকেই না হয় পদ্মা ভেবে গ্রহণ করু। আমি রাহার দিকে হাত বাড়িয়ে দিলাম। রাহা হেসে সাদরে গ্রহণ করলো সেই ভালোবাসার স্পর্শ। সমাপ্তি।